এদিকে এবার মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ফেঁসে গিয়েছেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। ছাত্রদের তীব্র আন্দোলনের মুখে রাতেই পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা সহ বাকি সমন্বয়করা। দর্শক, হঠাৎ করেই কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার। তার দর্শক, সারা দেশে কি ঘুরতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। সড়ক অবরোধ করে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে এক ঝাঁক মানুষ। বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে সোচ্চার তারা। এই মাঠে নেমেছে নিষিদ্ধ রাজনৈতিক শক্তি ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাংশ। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা নিয়মিত পাঠাচ্ছেন অডিও বার্তা এবং পদে পদে ঘোষণা দিচ্ছেন নানা কর্মসূচির। সজীব চ্যালেঞ্জ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে ওয়েলকাম করুক, আমরা দেখতে চাই। এদিকে আর মাত্র এক মাসের মধ্যে ঘুরে যাবে ক্ষমতার চাকা। রাষ্ট্রপতির ভয়ানক ষড়যন্ত্র ফাঁস, অবশেষে রাষ্ট্রপতির নেতৃত্বে নতুন সরকার গঠন। এরই মধ্যে সব ফেলে রাতেই দেশ ছাড়লেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। হঠাৎ আজ রাতেই পরিস্থিতির পরিবর্তন, আসছে নতুন সরকার। আওয়ামী লীগের তরফ থেকে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এক মন্ত্রী বেশ শক্ত একটা মন্তব্য করেছেন। এদিকে আগস্টের 5 তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি উঠেছে। আগস্টের 3 তারিখে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে এনসিপি। আগস্টকে কেন্দ্র করে নানা রকমের আলোচনা চতুর্দিকে চলছে। এর মাঝে শুধুমাত্র বিএনপিকে কিছুটা চুপ থাকা নীতিতে থাকতে দেখা যাচ্ছে। বিএনপি খুব একটা সরব হচ্ছে না। ভারত জানিয়ে দিয়েছে হাসিনা ভারতের সম্মানিত রাষ্ট্রীয় অতিথি, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রত্যর্পণের প্রশ্ন ওঠে না। ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি সেটা নেওয়া নয়। ভারত থেকে শেখ হাসিনা অডিও ও ভিডিও বার্তা জারি করেছেন বহুবার। এই বার্তা জারির বিরুদ্ধেও একাধিকবার আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। আমরা প্রত্যাশা করছি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে, আমরা প্রত্যাশা করছি ইউনূস সরকার যথাযথ ব্যবস্থা নেবে। তখন আমাদের জানা দরকার যে আন্দোলনকারী হিসেবে, বিক্ষোভকারী হিসেবে কি কি করবার অধিকার আমাদের আছে, মানে কি ধরনের ভাঙচুর, কার কার গায়ে হাত তোলা যাবে, কাকে কাকে পিটিয়ে মেরে ফেলা যাবে, কাকে কাকে পিটিয়ে মেরে ঝুলিয়ে দেওয়া। 5 আগস্ট থেকে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি, এমনকি তার সাথে পরিবারের 2-1 সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাৎও করতে দেয়নি। কিন্তু সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলের কয়েকজন নেতার সাক্ষাতের অনুমতি দিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেশে যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে, আপনারা জানেন দেশে প্রতিদিন রাজনৈতিক বলেন বা নানান ধরনের দুর্ঘটনা বলেন একটা না একটা লেগে থাকে। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো নিয়ে আজকের ভিডিওটা। আপনারা ইতিমধ্যে ভিডিওর বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা এখানে ধারাবাহিকভাবে ভিডিওর বাংলাদেশের ক্রমাগত দাবি ও সেই দাবির উত্তরে ভারতের ক্রমাগত অস্বীকৃতি। ভারত জানিয়ে দিয়েছে হাসিনা ভারতের সম্মানিত রাষ্ট্রীয় অতিথি, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে প্রত্যর্পণের প্রশ্ন ওঠে না। ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি সেটা নেওয়া নয়। ভারত থেকে শেখ হাসিনা অডিও ও ভিডিও বার্তা জারি করেছেন বহুবার। এই বার্তা জারির বিরুদ্ধেও একাধিকবার আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। ভারত সরকারের কাছে অনুরোধ করেছে শেখ হাসিনা যাতে এসব বক্তব্য দিতে না পারেন তার ব্যবস্থা করতে। ভারত এই দাবিও প্রত্যাখ্যান করেছে। এই বলে প্রত্যাখ্যান করেছে যে এভাবে বক্তব্য প্রকাশে বাধা দেয়া ভারতীয় রুচি ও সংস্কৃতির পরিপন্থী। অতীতের অতিথির মত প্রকাশের স্বাধীনতাকে ভারত স্বীকার করে ও গুরুত্ব দেয়। এসব করেছে ও বলেছে বটে ভারত, কিন্তু এটা ঠিক যে ভারতে কোনো সভা সমিতি করার অধিকার আগে শেখ হাসিনাকে কখনো দেয়নি ভারত। শেখ হাসিনার সঙ্গে তার পরিবারের বাইরে কারোর সঙ্গেও দেখা করতে দেয়নি ভারত সরকার। এর বড় কারণ শেখ হাসিনার নিরাপত্তা। এতদিন দলের বড় মাপের কোনো নেতা পর্যন্ত হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি। কঠোর নিরাপত্তায় মুড়ে রাখা আছে তার বাসস্থান। এমনই সেই নিরাপত্তার ব্যবস্থা যে তার বোন শেখ রেহানা, কন্যা পুতুল, পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ঈদের সময় ও ঈদের অব্যবহিত পরে পরিবারের একদম নিজের পরিবারের 2-1 ঘনিষ্ঠ ব্যক্তি ছাড়া গত 1 বছরে কেউ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি। দেখা করার অনুমতি দেয়নি ভারত সরকার, অবশ্যই নিরাপত্তার কথা বিবেচনা করে।
কিন্তু দেখা যাচ্ছে এ বিষয়ে ভারত তার অবস্থান কয়েকদিন হলো খুব বেশ খানিকটা বদলেছে। শেখ হাসিনা ও তার দলের নেতাদের দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন করার অনুমতি দিয়েছিল ভারত সরকারের। এমন অনুমতি দেওয়ার ব্যাপার এই প্রথম। সম্মেলনের উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আলী সিদ্দিকী। শেখ হাসিনার বেশ ঘনিষ্ঠ বলে তার পরিচিতি আছে। সভাটি হওয়ার কথা ছিল গত বুধবার 23শে জুলাই নয়াদিল্লিতে। বিষয় ছিল গোপালগঞ্জের মানুষের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর অত্যাচার এবং সেই সঙ্গে গত 1 বছর ধরে সেখানে যে গণহত্যা চলেছে সেই বিষয়ে, মানে সারা বাংলাদেশে যে গণহত্যা চলেছে সেই বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখা, সাংবাদিকদের কাছে তথ্য আদান প্রদান করা। হিন্দুস্তান টাইমসের খবরে এই সম্পর্কে লেখা হয়েছে, দ্য অর্গানাইজার্স হ্যাড সেড দ্যাট dignitaries and ministers of the Awami League would address the news conference on military atrocities in Gopalganj and genocide in Bangladesh। অর্থাৎ উদ্যোক্তারা বলেছেন যে ডিগনিটারিজ মানে উচ্চপদস্থ ব্যক্তিরা এবং মন্ত্রীরা, মানে নেতারা এবং বড় মন্ত্রীরা, তারা আওয়ামী লীগের যারা ছিলেন তারা এই নিউজ কনফারেন্সে অর্থাৎ সংবাদ সম্মেলনে তারা অ্যাড্রেস করবেন ও তারা অংশ নেবেন এবং সেখানে কি বলবেন অন মিলিটারি অ্যাট্রসিটিজ ইন গোপালগঞ্জ অ্যান্ড জেনোসাইড ইন বাংলাদেশ। আপনাদের হয়তো মনে আছে যে গোপালগঞ্জের ঘটনা ঘটার পরই প্রথমবার শেখ হাসিনা সেনাবাহিনীকে এবং মানে বাস্তব অর্থে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন। এখানেও সেটাই বলা হলো যে মিলিটারির যে অত্যাচার করেছে এবং জেনোসাইড করেছে বাংলাদেশে সেই ব্যাপারে এখানটায় এই সংবাদ সম্মেলনে আলোচনা হবে, কথাবার্তা হবে। নিউজ কনফারেন্সটি অবশ্য হতে পারেনি। একেবারে শেষ মুহূর্তে উদ্যোক্তা সিদ্দিকী জানান যে সোমবার ঢাকার বিদ্যালয়ের ওপর সেনা বিমান ভেঙে পড়ার ফলে যারা নিহত হয়েছেন তাদের মৃত্যুতে শোক জ্ঞাপনের জন্য ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর কাছে মোনাজাতের উদ্দেশ্যে সেদিনের সভা স্থগিত রাখা হলো। পরে নতুন তারিখ ঠিক করে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিয়ে বাংলাদেশে কিছু ভুল তথ্য প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে নাকি নিষেধ করা হয়েছে সভা করার ব্যাপারে। দায়িত্ব নিয়ে বলছি, এটা একদম মিথ্যে কথা, নির্জলা মিথ্যে কথা। ভারত সরকার উদ্যোক্তাদের লিখিত অনুমতি দিয়েছিল সভা করার জন্য, মানে নিউজ কনফারেন্স করবার জন্য, আর সেই অনুমতি বাতিল করাও হয়নি। সেদিনের অনুষ্ঠানটি যে হয়নি সেটা সম্পূর্ণ যে কারণটি বললাম তার জন্যে, অর্থাৎ ওই বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে। তাছাড়া অনুষ্ঠানটি বাতিল তো করা হয়নি, স্থগিত হয়েছে মাত্র 2-4 দিনের মধ্যে হবে। ইতিমধ্যে ঠিক হয়েছে আজ 26শে জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাসভবনে শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন আওয়ামী লীগের সর্বোচ্চ স্তরের কয়েকজন নেতা ও মন্ত্রী। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এতদিন দলের নেতা মন্ত্রীদের সঙ্গে মুখোমুখি কোনো কথা হয়নি শেখ হাসিনার। এইটা হবে আজকেই, অন্তত কিছু নেতা মন্ত্রীর সঙ্গে তার মুখোমুখি দেখা হবে, কথা হবে। বলা বাহুল্য কথাগুলো হবে কিন্তু রাজনৈতিক, কারণ সেটা হওয়াই স্বাভাবিক। অর্থাৎ এই ব্যাপারটা দাঁড়ালো যে শেখ হাসিনাকে প্রত্যক্ষভাবে রাজনৈতিক কার্যকলাপ করার অধিকার এই প্রথম কিন্তু দিয়ে দিল ভারত সরকার। যার অর্থ বাংলাদেশ সরকারের হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি সেটা যে শুধু ভারত উড়িয়ে দিল তা নয়, ভারত এটা জানিয়ে দিল যে আগামী দিনে যে লড়াই শুরু করতে চলেছেন নেত্রী এবং তার দল আওয়ামী লীগ, সেই লড়াইয়ে ভারত তার পাশে আছে। এটা কিন্তু কোনো ছোটখাটো পদক্ষেপ নয়। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের ইউনূস সরকারের বুকে কাঁপুনি ধরাবার জন্য যথেষ্ট। এভাবে প্রত্যক্ষভাবে শেখ হাসিনা ও তার দলকে সভা করতে দিয়ে ভারত সরকার স্পষ্ট বুঝিয়ে দিল যে তারা শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের যে বন্ধুত্ব, পারস্পরিক সম্পর্ক, সেই বন্ধুত্ব সম্পর্কের মর্যাদা দেয় এবং ভারত রয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে। ভারতের মাটিতে এই সভা করতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ভারত এই বার্তাও দিল যে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে নিয়ে ইনক্লুসিভ পলিটিক্যাল প্রসেস, অর্থাৎ সব রাজনৈতিক দলের মিলিত তাদের অংশগ্রহণে সেখানকার রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের যেসব কথাবার্তা বা চেষ্টা চলছে বাংলাদেশে, ইতিপূর্বে তার বিরোধিতা করে একাধিকবার বক্তব্য রেখেছে ভারত। কিন্তু এই প্রথম শুধু বক্তব্য রেখেই নিজের দায়িত্ব শেষ করেনি, কাজের মধ্যে দিয়ে ভারত বুঝিয়ে দিল এখন থেকে সরাসরি আওয়ামী লীগের পাশে থাকবে ভারত।
ইতিপূর্বে একাধিক ভিডিওতে আমি বলেছি, আপনাদের হয়তো মনে আছে, যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়াবার লড়াইয়ে গোপালগঞ্জের মানুষের ঐক্য ও প্রতিরোধ বড় ভূমিকা নেবে। বলেছি যে আগামী দিনে বাংলাদেশে ভারত যেটা করতে চায় সেই চাওয়ার রাস্তাটা খুলে দেবে গোপালগঞ্জ, আর আজ সেটা খুলে দিয়েছে। দেখা যাচ্ছে সেই পথেই চলতে শুরু করেছে ঘটনা। যতদূর জানতে পেরেছি, বৈঠকে আন্দোলনের রূপরেখা তৈরি হবে, আগামী দিনে কি করা হবে। কিছু নেতার দেশে ফিরে আন্দোলনের নেতৃত্ব হাতে নেওয়ার কথা হবে এবং দায়িত্ব দেওয়া হবে তাদের। ৭১-এর মুক্তিবাহিনীর ধাঁচে কোনো বাহিনী তৈরি করা যায় কি না, মানে তাই বাহিনী তৈরি হবে সশস্ত্র প্রতিরোধের জন্য, কিংবা তৈরি করলে ভারত কিভাবে সেই বাহিনীকে সাহায্য দেবে বা দিতে পারে, এসব নিয়েও কথা হবে। প্রথমে শুনেছিলাম এই বৈঠকে ভারতের গোয়েন্দা দপ্তরের কেউ থাকতে পারেন, অজিত ডোভাল অবশ্যই থাকবেন না, তবে তার জায়গায় কেউ, তার কোনো সহকারী। পরে জেনেছি খবরটি ঠিক নয়, ভারত সঙ্গে আছে ও থাকবে, কিন্তু আজকের বৈঠকে অন্তত থাকছে না ভারতীয় গোয়েন্দাদের পক্ষ থেকে কোনো অফিসার। শেষের পথে আগস্ট আসছে। গত বছরের আগস্টের ৫ তারিখে সরকার পতনের মাধ্যমে নতুন একটা অভ্যুদয়ের সৃষ্টি হয়েছিল। শেখ হাসিনা সরকারকে আমরা পদত্যাগ করে শেখ হাসিনা সহ নেতৃবৃন্দদের বিভিন্ন দেশে, ভারত সহ বিভিন্ন দেশে চলে যেতে দেখেছি। তারপরে ১ বছর পার হয়ে গেল। যখন ২৫শে জুলাই শেষের পথে, তখন একটা আশঙ্কা চতুর্দিকে। সেই আশঙ্কাটা নির্বাচন নিয়ে এবং আগস্ট পরিস্থিতি অন্যরকম পরিস্থিতি হয় কিনা, আগস্টে ভিন্ন রাজনৈতিক অবস্থা তৈরি হয় কিনা, রাজনৈতিক যে পরিবেশ সেই পরিবেশ অস্থির হয়ে পড়ে কিনা, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়ে পড়ে কিনা, সেরকম শঙ্কা জেগেছে। সেরকম শঙ্কা জাগার বহু কারণ রয়েছে। আওয়ামী লীগের তরফ থেকে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এক মন্ত্রী বেশ শক্ত একটা মন্তব্য করেছেন। এদিকে আগস্টের ৫ তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি উঠেছে। আগস্টের ৩ তারিখে জুলাই সনদ ঘোষণার ব্যাপারে আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছে এনসিপি। আগস্টকে কেন্দ্র করে নানা রকমের আলোচনা চতুর্দিকে চলছে। এর মাঝে শুধুমাত্র বিএনপিকে কিছুটা চুপ থাকা নীতিতে থাকতে দেখা যাচ্ছে। বিএনপি খুব একটা সরব হচ্ছে না। আবার এনসিপিকে যেভাবে সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে সেটা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে সর্বশেষ নেত্রকোনার ঘটনায়। সব মিলিয়ে আগস্ট পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? নির্বাচন কি আদৌ কোনো আলোর মুখ দেখবে? জুলাই ঘোষণাপত্র নিয়ে কি নতুন সংকট তৈরি হবে? সংবিধান স্থগিত করার মতো ঘটনার দিকে দেশ চলে যাবে? কোন পরিস্থিতি তৈরি হতে পারে সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আগস্ট পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছে কিনা। গত বছরে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে ১ বছরের মাথায় পরিস্থিতি একেবারে অন্যরকম দিকে মোড় নিচ্ছে কিনা সেই প্রশ্ন এসেছে। যদিও জুলাইতে এসেই মনে হচ্ছে যে পরিস্থিতি আর অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের দিকে নেই, পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে। নানা সমীকরণ, নানা হিসাব নিকাশ মেলানোর চেষ্টা করছেন রাজনীতিবিদরা, সুশীল সমাজ। এরই মাঝে প্রধান উপদেষ্টার একটি মন্তব্য সাম্প্রতিক সময়ে রাজনীতিবিদদের সঙ্গে মিটিংয়ে এলডিপির মহাসচিব যে কথাটা একটা টক শোতে বলেই ফেলেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে এরকম পরিস্থিতি চলতে থাকলে কিভাবে নির্বাচন হবে। তার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপার স্যাপার নিয়ে সরকারের মধ্যে এক ধরনের প্রস্তুতি রয়েছে, এটা আমরা বুঝতে পারি। এরই মাঝে অনেকগুলো ঘটনা ঘটেছে। অনেকগুলো ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের দিন, ১ বছর পূর্তি যেদিন হচ্ছে, সেদিনই নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে। জুনায়েদ সাকি সহ বিভিন্ন রাজনীতিবিদ এই দাবিটা জানিয়ে দিয়েছেন। অনেকদিন আগে বিএনপিও এরকম একটা দাবি করেছিল যে আগস্টের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। এবার জুনায়েদ সাকি স্পষ্ট করে বললেন ৫ আগস্টেই নির্বাচনের তারিখ, নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। সেটা কি আদৌ সরকার করবে? আবার ৩ আগস্টের ৩ তারিখ একটা আলটিমেটাম দিয়ে রেখেছে এনসিপি যে জুলাই ঘোষণাপত্র তার মধ্যে, এই সময়ের মধ্যে যদি সরকার না দেয় তাহলে তারা শহীদ মিনারে থেকে নিজেরাই জুলাই ঘোষণাপত্র দেবে। সেটা নিয়েও নতুন শঙ্কা তৈরি হতে পারে। তারা নিজেরা জুলাই ঘোষণাপত্র দিয়ে সেটা সরকারের উপরে চাপানোর চেষ্টা করবে কিনা, যে এটাই আজকে থেকে সংবিধান হবে, মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, দেশ নতুন সংকটের দিকে যাবে কিনা। অনেকে আবার বলেন যে বর্তমান যে সংবিধান সেই সংবিধান স্থগিত করে জুলাই ঘোষণার মাধ্যমে নতুন সংবিধানের পথ চলা শুরু হতে পারে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার প্ল্যান থাকতে পারে। সেনাপ্রধানের সঙ্গে সরকারের সম্পর্ক খুব একটা ভালো নয়, আমরা গত মাস পর্যন্ত যেটা দেখেছি। এই মাসে এসে হয়তো কিছুটা অন্যরকম ব্যাপার স্যাপার আমরা দেখছি, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পরে। সেটাও একটা বিতর্কের বিষয়। এই ঘটনাগুলোর মধ্যে
যেটা হয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নানামুখী কথাবার্তা শোনা যাচ্ছে এবং শোনা যাচ্ছে আওয়ামী লীগ আগস্টটাকে কেন্দ্র করে, আগস্ট যেহেতু আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটা ঐতিহাসিক কারণ তো ছিলই, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড 15 আগস্ট হয়েছে, ইতিহাসের নির্মমতম ঘটনা, বাংলাদেশের ইতিহাসের নির্মমতম ঘটনা। সেই ঘটনা 15 আগস্ট, যদিও এই সরকার এসে 15 আগস্টে জাতীয় শোক দিবস বাতিল করেছে, তবুও আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাস হচ্ছে আগস্ট মাস। আবার 2024 আগস্ট 5 আগস্ট তাদের সরকারের পতন হয়েছে, সেই দিক থেকেও আওয়ামী লীগের ফেলিউরের একটা মাস আগস্ট। আবার ঐতিহাসিকভাবে যদি আরেকটু পেছনে তাকানো যায় তাহলে এই আগস্টের 21শে আগস্ট 2004 তারিখে আওয়ামী লীগের জনসভার উপরে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল, যেটাও ইতিহাসের ন্যাক্কারজনক একটা ঘটনা। সুতরাং সব মিলিয়ে আগস্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই আগস্টটাকে কেন্দ্র করে তারা প্রিপারেশন নিচ্ছে, এরকম কথা, এরকম কানাঘোষা বিভিন্ন দিকে শোনা যাচ্ছে। এরকম কথা বেশ কয়েকদিন থেকে যখন শোনা যাচ্ছিল যে আগস্টে আওয়ামী লীগ কিছু একটা করতে পারে, তখন আমরা একটা বিদেশি একটা অনলাইন চ্যানেলে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে অচিরেই গণবিপ্লব হবে। গণবিপ্লব মানে জনগণ সবাই মিলে একটা বিপ্লব তৈরি করবে, যেটাকে তিনি গণবিপ্লব হিসেবে আখ্যা দিচ্ছেন। সেই অচিরেইটা যে আলোচনাটা চারিদিকে চলছিল যে আগস্টেই অস্থির পরিবেশ তৈরি হতে পারে, সেই অচিরেই সময়টা কি আগস্ট কিনা সেটা তিনি পরিষ্কার করেননি। এখন এই সব মিলিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে যে আগস্টে সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিম্নগামী হয়ে যায় কিনা। এরই মাঝে যখন এই আলোচনা হচ্ছে তখন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি গতকালকে দাবি করেছেন যে সরকার এনসিপিকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে এবং এনসিপি যে কিংস পার্টি সেটা সরকার নিজেই প্রমাণ করেছে। সাম্প্রতিক সময়ে সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে, নেত্রকোনায় পুলিশ লাইন স্কুল এনসিপির পদযাত্রা উপলক্ষে 2 দিন ছুটির নোটিশকে নিয়ে মহাকেলেঙ্কারি ঘটনা ঘটেছে। তো প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিও দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। 5 আগস্ট থেকে ভারতের দিল্লিতে আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার স্বার্থে ভারত সরকার তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি, এমনকি তার সাথে পরিবারের 2-1 সদস্য ছাড়া অন্য কারো সাক্ষাৎও করতে দেয়নি। কিন্তু সম্প্রতি ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে দলটির কয়েকজন নেতার সাক্ষাতের অনুমতি দিয়েছে। ফলে শেখ হাসিনা দেশের 1 বছরের মাথায় প্রথমবারের মতো দলটির কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন। 26 জুলাই দিল্লিতে শেখ হাসিনার বাংলোতে এই বৈঠক হতে পারে বলে ভারতের একাধিক সূত্র নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এবং দায়েরকৃত মামলাগুলো মোকাবেলা এবং সম্প্রতি গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচার এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে এই বৈঠকে আলোচনা হতে পারে। বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে আওয়ামী লীগের প্রথম সারির বা ক্যাটাগরি 1 এর নেতাদের মধ্যে অন্তত 200 জন পশ্চিমবঙ্গে আছেন। এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা, তেমনই আছেন প্রায় 70 জন সংসদ সদস্য। সূত্রগুলো বলছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নির্যাতন, বিশেষ করে গোপালগঞ্জের সংগঠিত হত্যাকাণ্ডের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ভালোভাবে প্রচার করতে চায় আওয়ামী লীগ। গোপালগঞ্জে সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছিল। ওই ঘটনায় 5 জন মারা যায়। বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র তাদের প্রাথমিক অনুসন্ধানে গোপালগঞ্জে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শক্ত জনমত গড়ে তুলতে চায়। সেটি নিয়ে দলের নেতাদের দিক নির্দেশনা দিতে পারেন বাংলাদেশের আদালতে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে ভিন্ন নামে গোপালগঞ্জের ইস্যুটিকে নিয়ে দিল্লিতে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল, কিন্তু ভারত সরকার আপত্তিতে শেষ পর্যন্ত ওই সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন, ইতিমধ্যে সে ভিডিওটা দেখে বেশ কিছু ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটে যাওয়ার সে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকজনের বক্তব্য আপনারা শুনেছেন। তাদের বক্তব্যগুলো নিয়ে আপনাদের কোনো মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি মনে হয়, এটা কি আদৌ কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এখন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ।